দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানা যাবে আজ। এ নিয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা 6টায় ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই সভায় 1446 হিজরি সনের পবিত্র রমজান মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। দেশের যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের 29 তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বাজার দর প্রসঙ্গ। রমজান ঘিরে প্রতি বছরই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। এবারে রমজানকে ঘিরে রংপুরের বাজারে তেমন অস্থিরতা নেই। নিত্যপণ্যের বাজারে স্বাভাবিক রয়েছে প্রায় সব ধরনের পণ্যের সরবরাহ ও দাম। তবে বাজারে সয়াবিন তেলের সংকট যেন কাটছেই না। ব্যবসায়ীরা বলছেন এবারে দু একটি পণ্য ছাড়া সবকিছুর দামই ঠিক রয়েছে। রংপুর থেকে মাহমুদুল হাসানের প্রতিবেদন তুলে ধরছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রমজানে ছোলা, তেল, চিনি, বুট, খেজুর সহ বাড়তি চাহিদা থাকে প্রায় 15টি পণ্যের। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি দাম নিয়ে থাকে অসাধু ব্যবসায়ীরা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রমজান আসলেই সরবরাহের সংকট দেখিয়ে দাম বাড়াতো ব্যবসায়ীরা। তবে এবার নিত্য প্রয়োজনীয় বাজারের অস্থিরতা ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমদানিতে শুল্ক ছাড়, বাজার মনিটরিংয়ে অস্থিরতা নেই নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছে সবজির বাজার স্বাভাবিক রয়েছে, আর দু একটি পণ্যের দাম বেড়েছে। সরবরাহের উপরেই নির্ভর করে মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে সয়াবিন তেল নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে ক্রেতা বিক্রেতারা। রমজান উপলক্ষে সবচেয়ে দুটা জিনিসের দাম বেশি বর্তমানে বেগুন আর শসা। আগে সব চাহিদা আগে বাড়ছে আর কি, মাছ মাই নিয়ে দিচ্ছে ভালো। প্যাকেট ডিম কিনি 300 টাকা, সব 3.5 টাকা বেশি। দেশে মুড়ি 60 কিনি 70 টাকা দিই। কিন্তু ঈদের মধ্যে বা রমজানের মধ্যে বাজার আরো খারাপ হবে। মার্কেটের দাম বেশি কিন্তু বাজারে কাস্টমার একেবারে কম। গরু যারা ইম্পোর্ট করে তারা যদি সিন্ডিকেট করে তাইলে বাড়তে পারে। খিরের মন ছিল 500-600 টাকা, আজকের বাজার আছে 1300-1400 টাকা মন। বাজারটা একটু আনা বেশি, মানে তারপরও অন্য সময় চাইতে কম। এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় থাকলেও রমজানকে ঘিরে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন ভোক্তা সাধারণ। কালকেই নিলাম একদম, আজকে একদম। একদিনের ব্যবধানে এত বেশি হওয়াটা ঠিক নয়। সব জিনিসের একটু দাম বেশি, রমজান মাস আসি এত দাম বেশি, তেলের দাম বেশি। যতদূর সম্ভব যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করা যায়। কৃষি পণ্য বাদে যেগুলো জিনিস আছে, ধরেন যে সাবান, তেল, এগুলোর দাম তো ঊর্ধ্বগতি। রমজান মাসে সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পণ্য বাজার করতে পারে। রমজানে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের স্বস্তি দিতে নিয়মিত বাজার মনিটরিংয়ে সরকার আরো কঠোর হবে বলে আহ্বান সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দলীয় বিবেচনায় কাউকে ছাড় নয়। সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে বেশি করে লেখার অনুরোধ জানিয়ে বলেন, দুর্নীতি বন্ধ করা গেলেই সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়া সমাজের অস্থিরতা দূর করতে সত্য সংবাদ প্রকাশেও সাংবাদিকদের আহ্বান জানান তিনি। অপহরণটা অনেক বেশি, অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন। যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে এবং 1-1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে। শেখ হাসিনাকে
ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, তা না হলে প্রত্যর্পণ আইনের মাধ্যমে সরকার চেষ্টা করবে। সকালে সিলেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় প্রচেষ্টা হচ্ছে যে তিনি যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে, তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। রায়ের বাজারে গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে সংগঠনের নেতারা রায়ের বাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক আব্দুল কাদের বলেন, লেজুর ভিত্তিক রাজনীতির দিন শেষ। আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ হাসান জানান, জুলাই গণ অভ্যুত্থানের রাজনীতির ভিত্তি। একটা ছাত্র সংগঠন হিসেবে, ছাত্র শক্তি হিসেবে, তারুণ্যের শক্তি হিসেবে একটা ছাত্র সংগঠন একটা আবির্ভূত হয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনি জানেন যে এই যে নতুন ছাত্র সংগঠন, সেটা ভিত্তি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তি, সেটা ভিত্তি হচ্ছে তারুণ্যের যে স্বপ্ন, সেই স্বপ্নযাত্রার ভিত্তি। আমরা আমাদের যে নতুন ছাত্র সংগঠন নবযাত্রার শুরুর দিক থেকে প্রথম কার্য দিবসে আমরা আমাদের যে ভিত্তির কথা বলতেছি, সেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করেছি। আগামীকাল গত বছর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে জুনে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। 2026 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 বছর হবে তারা এবার অন্তর্ভুক্ত হচ্ছেন। নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় 62 লাখ নতুন ভোটার যুক্ত হবে ভোটার তালিকায়। 24 ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন 54,92,000 নাগরিক। এদিকে মৃত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 17 লাখ। সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনতে না পারলে আবারও স্বৈরাচার পদ্ধতি আসবে। সকালে রাজধানীর মানিকনী এভিনিউ সুজনের মানববন্ধনে তিনি কথা বলেন। মানববন্ধনে সংগঠন হিসেবে সুজনের বিদেশি ফান্ড গ্রহণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে জানিয়ে বদিউল আলম মজুমদার জানান, সুজন কোনো বিদেশি ফান্ড গ্রহণ করেনি। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তায়। এটি কোনো নিবন্ধিত সংগঠন নয় যে তারা এভাবে বিদেশ থেকে কারো টাকা নিতে পারে। স্বৈরাচার হিসাবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এই জন্যেই সংবিধানের সংস্কার, এই জন্যই প্রক্রিয়া পদ্ধতির সংস্কার, এই জন্যই প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতা কাঠামোতে পরিবর্তন। ডিভোর্সের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় মা ও মেয়েকে হত্যার এই ঘটনাটি ঘটে। নিহত স্বজনরা জানায়, নিহত সখিনার সাথে 1 মাস আগে তার স্বামী রুবেলের ডিভোর্স হয়ে যায়। তার জেরে শুক্রবার মধ্যরাতে সখিনার বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে এলো পাতাড়ি কুপিয়ে চলে যায় তার প্রাক্তন স্বামী রুবেল। রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সখিনার বাড়িতে গেলে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সখিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে সখিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সখিনা ও
ও বেলা 10:30টার দিকে তার মা আনোয়ারার মৃত্যু হয়। পুলিশ বলছে ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেলকে আটকে অভিযান চলছে। জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় অসহযোগ আন্দোলনে। ছাত্র জনতার অংশগ্রহণে এই আন্দোলন পরিণত হয় গণ অভ্যুত্থানে। পতন হয় দীর্ঘ 16 বছরের স্বৈরাচারী শাসন আমলের। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন প্রায় 9 শতাধিক। আহতের সঠিক সংখ্যা পাওয়া না গেলেও এর সংখ্যা দাঁড়াবে 8 লক্ষের কাছাকাছি, যার অধিকাংশই এখনো চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে। অনিশ্চিত জীবনযাপন করছেন তারা। রাকিব হাসানের আরো তথ্য। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, যেখানে জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এ পর্যন্ত জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ এমন 700 জনকে চিকিৎসা দিয়েছে হাসপাতালটি। এখনও ভর্তি রয়েছে শতাধিক রোগী। এমনই একজন গাউসুল আজম, অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। তিনি অবসর সময়ে কাজ করতেন রাইড শেয়ারিং এর। আন্দোলন চলাকালে বা চোখে গুলিবিদ্ধ হন তিনি। কুষ্টিয়া থানার 100 মিটার পূর্ব দিক থেকে আমার চোখে গুলি লাগে। ধীরে ধীরে নিভে যাচ্ছে গাউসুল আজমের চোখের আলো। ছিটাগুলি লাগছে বাম চোখ। এখন ডাক্তাররা তো বলছে যে আস্তে আস্তে, এখন আমি জাস্ট মুভমেন্টটা বুঝতে পারি, আলো টালু বুঝতে পারি। ডাক্তার বলছে আস্তে আস্তে এটাও নাকি বন্ধ হয়ে যাবে। নূর আলমের অবস্থাও প্রায় একই, শুধু চোখে নয়, তার পুরুষাঙ্গ আক্রান্ত হয় গুলির আঘাতে। পুরুষাঙ্গ যেটাকে বলা হয় পেনিস, আমার মনে করেন যে পেনিসেও স্পেন্টার আছে। আমি 2-3টা হসপিটালে দেখাইছি, যেমন সিএমএস মিলিটারি হসপিটালে দেখাইছি। সেখানেও বলছে এটা তোমার লাইফ রিস্ক আছে, সার্জারি করলে হয়তো তোমার সেক্সুয়াল সমস্যাটা সারা জীবনের লাইফ রিস্ক হয়ে যাইতে পারে। সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। শারীরিক কষ্টটা সেটা বাদে দিলাম, মনের কষ্টটা একটু দূর হয় যে পরিবার সুখে আছে। কারণ পরিবারও সুখে নেই, আমরাও সুখে নেই। সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো আশ্বাস হতো তাহলে এতদিনে সেটা বাস্তবায়ন হয়ে যেত। এখন পর্যন্ত শুধু আশ্বাসের উপরে থাকাটা 7 মাস হয়ে গেছে। এদিকে হাসপাতালটিতে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জানান, এরই মধ্যে 11 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বিদেশে। চোখ খুব সেন্সিটিভ জায়গা। এই সমস্ত সেন্সিটিভ জায়গায় যখন গুলিতে ইনজুর্ড হয় তখন অ্যাকচুয়ালি ফার্স্ট এটাকে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের যা আছে আমরা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে প্রায় 39 জন আমাদের এখানে আছে, চিকিৎসা নিয়েছেন, যারা 2 চোখ আক্রান্ত হয়েছিলেন এবং খুব খারাপভাবে 2 চোখটা ওনাদের আক্রান্ত হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ভাঙাচোরা ক্ষত বিক্ষত অবস্থায় রাজবাড়ী জেলা শহর থেকে গোয়ালন্দ ও দৌলতদিয়া ঘাটগামী গুরুত্বপূর্ণ আঞ্চলিক উপজেলা সড়কটি। প্রতিদিন এই সড়ক ব্যবহার করছেন লাখো মানুষ ও হাজারো ছোট বড় যানবাহন, কিন্তু সংস্কারের যেন কোনো নামই নেই। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষার্থী সহ এই পথে চলাচলকারীরা পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধি শেখ মমিনের প্রতিবেদন, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রথম দেখায় মনে হতে পারে এটি কাঁচামাটির সড়ক, তবে এটি কোনো কাঁচামাটির সড়ক নয়। এটি জেলার গুরুত্বপূর্ণ উপজেলা সড়ক। এই উপজেলা সড়ক ব্যবহার করেন প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ও অসংখ্য ছোট বড় যানবাহন। উপজেলা সড়কটি দেখে মনে হয় সদর উপজেলা প্রশাসন ও এলজিইডি যেন যৌথভাবে অবৈধ ইটভাটার ট্রাক চলাচলের জন্য ইজারা দিয়েছে। ইটভাটার মাটি আনা নেওয়ার জন্য উপজেলা সড়কটিতে মাটি পড়ে কাঁচা সড়কে পরিণত হয়েছে। অতিরিক্ত ধুলোর কারণে সড়ক ব্যবহারকারীরা নিয়মিতই ভুগছেন নানা স্বাস্থ্য সমস্যায়। দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাচ্চাদের মনে করেন যে এরকম ধুলাবালি নাকের মধ্যে তো যায় নিঃশ্বাসের সাথে, তাহলে সমস্যা হচ্ছে না। এটা রাস্তাতে গাড়ি চালাবে গেলে মনে হয় গাড়ি ভেঙে চুরে পড়ে যাবে, এরকম অবস্থা। গাড়ি যাত্রী নিয়ে চালানো যায় না, ধুলাবালি ওরে গাড়ি যাওয়ার সময়। আর তারপর একটা ট্রাক গেলে ফুল রাস্তা ব্লক হয়ে যায়, নাইমে সাইড দিয়ে হাইটে তারপরে পার হওয়া লাগে ভাই। একজন মানুষ চলাফেরা করলে পারে, তারপর মনে করে যাই গোসল করা লাগে এমন একটা অবস্থা। আর সেই ভাটায় যে এই ট্রাম ট্রাক যাই হোক, কিন্তু এই রাস্তাটা আগে সংস্কার করা খুব দরকার।
সড়কটি ব্যবহার উপযোগী ও দুর্ঘটনা কমাতে কাজ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করব। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করব যে রাস্তা কতটুকু ক্লিন করা যায়। তবে কিছুটা দায়সার অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সংস্কারের কোনো আশ্বাস না দিয়ে কিভাবে বর্তমান সড়কটির রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করেছেন নির্বাহী প্রকৌশলী। আমরা হয়তো যে বাধা দিতে পারি, একদিন বা 2 দিন লোক দাঁড় করে ট্রাক এভাবে নিতে দেব না, কিন্তু তারা তো রাস্তা ব্যবহার তৈরি করা হয়েছে, ট্রাক অবশ্যই যাবে, কিন্তু যাবে যেটা লোড বহন করার ক্ষমতা সেই পরিমাণ নিল, মাটিটা সুন্দর ডিসিপ্লিন হইতে নিল, তাইলে আমাদের রাস্তায় মাটি পড়বে না এবং দুর্ঘটনা ঘটবে না। দ্রুত সড়কটি সংস্কার করে জনগণের নিয়মিত যাতায়াতে সহযোগিতা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।